মায়ের যখন শেষ শয্যায় যখন কলকাতাতে, তো মায়ের যিনি এই মায়ের জীবনী যিনি লিখেছেন, করুণাময়ী মা অন্নপূর্ণা, সুকুমার বন্দ্যোপাধ্যায় ছিলেন। তো উনি উখরাত থেকে গেছেন, উখরাত থেকে গিয়ে পরে উনি ওপরে শিশুমঙ্গলে উঠতে পারনি। তো লিফটের নিচে বসে আছে, সেখানে আমি ছিলাম, আমার আরেক ভাই ছিল। তো হঠাৎ মা বলে উঠলেন, দেখবে সুকুমার এসছে, নিচে বসে আছে। আমরা 6 তলার ওপরে আছি। মা বলে উঠলো, দেখবে সুকুমার এসছে, নিচে বসে আছে। আমরা বললাম, তুমি সুকুমারকে এখান থেকে কোথায় বলছো? না, যা না, ও উঠতে পারেনি, ওকে উঠতে দেয়নি। আমি লিফটের নিচে নেমে গেলাম, গিয়ে দেখছি সত্যি লিফটের সামনে সিকিউরিটি গার্ড যে, তাকে উঠতে দেয়নি, উনি বসে আছেন। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে পশ্চিম বর্ধমানের বালিজুড়ির তন্ত্র সাধিকা কুমারী মা অন্নপূর্ণার উপর একটি প্রতিবেদন তুলে ধরতে চলেছি। যদি আমার প্রতিবেদনটি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশনের জন্য বেল আইকন টিপবেন। পশ্চিমবঙ্গের অন্যতম আধ্যাত্মিক পীঠস্থান পশ্চিম বর্ধমানের বালিজুড়ি। কালীময় গ্রাম হিসাবে এই গ্রামের জনপ্রিয়তা এখন সর্বজন বিদিত। এই বালিজুড়ি গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন তান্ত্রিক সাধিকা মা অন্নপূর্ণা। তার আলোকময় জীবনের কিছু কথা তুলে ধরতেই আজ এই প্রতিবেদনের অবতারণা। বালিজুড়িতে তন্ত্র সাধিকা কুমারী মা অন্নপূর্ণার আশ্রমে দেখা যায় এক অভিনব ঘটনা। মা অন্নপূর্ণার জন্মদাত্রী মা বিন্দুবাসিনী দেবী কাশীর গঙ্গাতে পুণ্যস্নান করতে নেমে হাতে একটি ছোট্ট শিলামূর্তি পান। পরবর্তীকালে সেই দৈব শিলামূর্তি তিনি তুলে দেন মা অন্নপূর্ণার হাতে। মা অন্নপূর্ণা সেই শিলামূর্তি গলায় হারের সাথে পরতেন। বর্তমানে সেই শিলামূর্তিটি বিরাট পাথরখণ্ডে পরিণত হয়েছে। বর্তমানে অন্নপূর্ণা মায়ের আরাধ্যা দেবী কুমারী বসন্তকালী মায়ের সম্মুখে পাদদেশে সেই বিরাটাকার শিলামূর্তি দেখা যায়। বালিজুড়ি গ্রামের পবিত্র মাটিতে জন্মগ্রহণ করেছিলেন তন্ত্রসাধিকা মা অন্নপূর্ণা। তিনি বাল্যবিধবা ছিলেন, দিরাগমন তার হয়নি, তাই কুমারী মা তন্ত্রসাধিকা অন্নপূর্ণা বলেও তিনি পরিচিতি লাভ করেন। মূল বিষয়ে আসার আগে পবিত্র ধর্মস্থান বালিজুড়ি সম্পর্কে দু চার কথা বলে নেব, যার ফলে দর্শক বন্ধুরা এই স্থান সম্পর্কে একটা সম্যক ধারণা পেতে পারেন। যেরকমটা জানা যায়, তীর্থভ্রমণ করতে করতে কবি তীর্থ জয়দেবের উদ্দেশ্যে গমনরত ছিলেন আজানুলম্বিত জটাজুটোধারী এক সন্ন্যাসী। কিন্তু ভাগ্যক্রমে সে যাত্রায় তাঁর আর জয়দেব পৌঁছানো হয়নি। ঘুরতে ঘুরতে তিনি এসে উপস্থিত হলেন বালিজুড়ি গ্রামে। বালিজুড়ির মাটিতে পৌঁছে তিনি উপলব্ধি করলেন তিনি পৌঁছে গেছেন তার দৈব নির্দিষ্ট স্থানে, বাংলার অন্যতম শক্তিশালী সাধনপীঠ বালিজুড়িতে। সুতরাং গ্রামের মহাশ্মশানে তালপাতার কুঠির বেঁধে সেখানেই তিনি প্রতিষ্ঠা করলেন তার ইষ্টদেবী রটন্তী কালীর। অল্পদিনেই তিনি ধর্মপ্রাণ মানুষের কাছে পরিচিত হয়েছিলেন মঙ্গলানন্দ পুরী মহারাজ হিসাবে। মহাসাধক ত্রৈলঙ্গ স্বামী এবং মঙ্গলানন্দ পুরী মহারাজ একই গুরু দত্তাত্রেয় মুনির মন্ত্রশিষ্য ছিলেন। মঙ্গলানন্দ পুরী ছাড়াও বালিজুড়িতে সাধন করে সিদ্ধিলাভ করেছেন অনেক সাধক। তাদের মধ্যে উল্লেখযোগ্য তান্ত্রিক কবিরাম মুখোপাধ্যায়। তিনি অষ্টনায়িকা সিদ্ধ ছিলেন। একের পর এক সাধকের আবির্ভাবে বালিজুড়িতে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে অভিনবভাবে। জানা যায়, শৈশব অবস্থা থেকেই মা অন্নপূর্ণা আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ ছিলেন। বাড়ির অনতিদূরেই বালিজুড়ির বিখ্যাত খ্যাপামায়ের কালী মন্দির। সেখানেই বসে সাধনায় মগ্ন হয়ে থাকতেন তিনি। কঠিন সাধনার বলে তিনি তন্ত্র সাধনার উচ্চ স্তরে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন খ্যাপামায়ের আশীর্বাদ ও করুণায়। সাধনায় সিদ্ধিলাভের পরে মা অন্নপূর্ণা জনকল্যাণমুখী কাজে ব্রতী হন। বহু ধর্মপ্রাণ মানুষের মধ্যে তিনি আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটান। ইষ্টমন্ত্র দান করেন অনেক শিষ্য শিষ্যাকে। বর্তমানে যেখানে মা অন্নপূর্ণার আশ্রম গড়ে উঠেছে, সেখানে পঞ্চমুণ্ডির আসনে বসে তিনি সাধনা করতেন। সেই পঞ্চমুণ্ডির আসন আশ্রমে এখনও সযত্নে রক্ষিত আছে। মা 20 বছর বয়স থেকে এসছি, তখন থেকে মাই আমাকে বরণ করে নামিয়েছে। মায়ের কথা বলে শেষ করা যায় না।
অবর্ণনীয়। মা মানে তখন থেকে এখনো পর্যন্ত মা গোটাটাই অলৌকিকভাবে আমাদের সঙ্গে জড়িয়ে আছে। যখন আমার তখন 22-23 বছর বয়স হবে, তখন বড় ছেলে তখন আমার ছোট, ওকে নিয়ে একবার এসেছি এখানে। মা বলছে তুমি যাও গ্রামের বাড়িতে শুতে চলে যাও, আমাদের গ্রামে বাড়ি আছে নিজেদের। আর আমি বলছি আমি কিছুতেই যাব না, আমি এখানেই শোবো, তোমার কাছে এখানেই থাকবো। তখন গুরুমা বললেন তাহলে আমার সঙ্গে শোবে, চলো আমার কাছে। দিয়ে মা যে খাটটিতে শুতেন সেই খাটের নিচে বিছানা করে আমি বাচ্চাকে নিয়ে শুলাম ওখানে। ভাবলাম ঠিক আছে দেখি, মা নাকি সারা রাত জেগে থাকেন, গুরুমা নাকি সারা রাত জেগে মা কালীর সঙ্গে গল্প করে, আজ মায়ের দেখবো মা কী করেন। তারপরে সারা রাতের মধ্যে না বাচ্চা উঠলো না আমি উঠলাম, কিছু উঠলাম না, একদম সকাল হয়ে গেল, মায়ের কিছুই দেখতে পেলাম না। এইভাবে মা গোটাটায় কোনো মায়ের ভোগ বাড়া সবই মা হাতে ধরে শিখিয়েছেন আমাদেরকে, সবই তোমাদেরকে করতে হবে, সবই শিখতে হবে। আমরা যে জিনিসটা মনে করি সেই জিনিসটাই মায়ের যেন সঙ্গে সঙ্গে এসে হাজির হয়। কোনো একটা মিষ্টি, কোনো একটা খাবার ভাবি এটা হলে ভালো হতো, তো দেখি ঠিক সেই জিনিস কোথার থেকে চলে আসে। মায়ের কথা বলে শেষ করা যায় না, গোটাটাই মা জড়িয়ে আছে আমাদের সঙ্গে। সম্প্রতি শ্রী শ্রী মা অন্নপূর্ণার আশ্রমে পৌঁছে সাক্ষাৎ হয়ে গেল ট্রাস্ট বোর্ডের প্রেসিডেন্ট অমিত চট্টোপাধ্যায়ের সাথে। তার কাছ থেকে জানতে পারলাম তন্ত্র সাধিকা মা অন্নপূর্ণার সম্পর্কে কিছু কথা। এটা হচ্ছে মা বসন্তকালী, কুমারী বসন্তকালীর আদি আসন। 1965 সালে শ্রী শ্রী মা অন্নপূর্ণা এখানে তালপাতার পুজোতে প্রথম ঘটে পুজো করেছিলেন, মা কালী পুজো করেছিলেন। খ্যাপা মায়ের স্থানে মা সাধনা করতেন। প্রথম বছর তালপাতার পুরোতে পুজো হয়, দ্বিতীয় বছরও তালপাতার পুরোতে প্রতিমা নির্মাণ হয় 1966 সালে। পরবর্তীকালে এই গর্ভগৃহ তৈরি হয়, যেখানে মা অন্নপূর্ণা মায়ের যে আরাধ্যা দেবী কুমারী বসন্তকালীর আসন, এটা হচ্ছে মা অন্নপূর্ণার আরাধ্যা দেবী কুমারী বসন্তকালীর আসন। এখানে মায়ের পঞ্চমুণ্ডের আসন, মা এখানে বসে তন্ত্র সাধনা করতেন। মা আর তার আরাধ্য দেবীর পূজাও করতেন এখানে থেকেই। 1967 সালে পঞ্চমুণ্ডের আসনটি বেশ ছোটই না? পঞ্চমুণ্ডের আসনটি বেশ ছোট। এই পঞ্চমুণ্ডের আসনটি কে প্রতিষ্ঠা করেছিলেন? এই প্রতিষ্ঠা করেছিলেন মা অন্নপূর্ণা। এখানে মায়ের শরীর সমাধিস্থ করা আছে। মায়ের ইচ্ছা ছিল, শেষ ইচ্ছা ছিল যে আমি যেখানে শয়ন করি তার 4 ফুট নিচে যেন আমাকে সমাধিস্থ করা হয়। মা শয়ন করতেন ওই খাটটিতে, ওই খাটটি এখানে রাখা থাকতো। মা ওই খাটেই শয়ন করতেন, ওই খাটটাকে সরিয়ে এখানেই 4 ফুট নিচে মাকে সমাধিস্থ করা হয়েছে। আচ্ছা, মায়ের হাতে ওই ত্রিশূলটি থাকতো? মা ঘুরে বেড়াতেন সবসময়, সবাইকে উনি কি ভৈরবী ছিলেন? সাধিকা ছিলেন, তন্ত্র সাধিকা ছিলেন। গ্রামের যে খ্যাপা মায়ের থান আছে ওখানে মায়ের প্রথম জীবন শুরু। মা ওখানে মারুলি দিতেন। তারপরে ওখানে আস্তে আস্তে মা কালীকে ডাকতে ওইখানেই মা সাধনায় সিদ্ধিলাভ করে এবং পরবর্তীকালে এখানে এসে পরে মা এটাকে প্রতিষ্ঠা করে। বসন্তকালী রূপে যাবো, আমি এখানে খ্যাপাকালী হয়ে থাকবো, তোমাকে বসন্তকালী এই কারণেই নাম। মায়ের বাবার নাম ছিল বসন্ত চট্টোপাধ্যায়, আর মায়ের মা ছিলেন বিন্দুবাসিনী। মা অন্নপূর্ণার মা যিনি ছিলেন তিনি কুমারী অবস্থায় কাশীর মণিকর্ণিকা ঘাটে দীক্ষা নিয়েছিলেন। দীক্ষা নিয়ে যখন স্নান করেন তখন
স্নান করার রাতে মায়ের হাতে একটি শিলামূর্তি উঠে এসেছিল। সেই যে শিলামূর্তিটি মানে মা অন্নপূর্ণার মা যিনি ছিলেন বিন্দুবাসিনী দেবী, তার হাতে উঠে এসেছিল। সেই শিলামূর্তিটি পরবর্তীকালে মা তার কন্যা অন্নপূর্ণাকে দিয়ে যায়। মা অন্নপূর্ণার খুব 12 বছর বয়সে বাল্য বিধবা ছিলেন। তখন তো দিরাগমনও পর্যন্ত মায়ের হয়নি। তো সেই মায়ের দিরাগমন হয়নি, সেই অবস্থাতে উনি ওই যে মা কালীর খ্যাপা মন্দিরে সেবা করতেন, পুজো করতেন, আর্চা করতেন, হ্যাঁ, এবং মাকে বলতেন যে মা আমাকে বিধবা করে দাও, আমি এখানে থাকতে চাই না। তো সেই অর্থে মা কুমারী ছিলেন, দিরাগমন যেহেতু হয়নি। আগেকার দিনে ব্রাহ্মণদের যেরকম হতো, মায়ের যেহেতু দিরাগমন হয়, সেহেতু মা কুমারী ছিলেন। ওই জন্য কুমারী বসন্তকালী নামে এখানে মা প্রতিষ্ঠা করেছিলেন। মায়ের ওই শিলামূর্তিটি সবসময় মায়ের বুকে থাকতেন। কন্যা অন্নপূর্ণাকে সেই শিলামূর্তিটি কোথায়? সেই শিলামূর্তি আসুন আপনাকে দেখায়। নশ্বর দেহ, মায়ের নশ্বর দেহ, হ্যাঁ, মায়ের নশ্বর দেহ এখানে সমাধিস্থ করা হয়েছিল। মায়ের নশ্বর দেহ এখানে মায়ের ইচ্ছা অনুযায়ী সমাধিস্থ করা। কত বছর বয়সে উনি দেহ রেখেছেন? উনি দেহ রেখেছেন 75 বছর বয়সে, 1997 সালে 1 ফেব্রুয়ারি, মানে 18ই মাঘ ছিল, বাংলার 18ই মাঘ ছিল, উনি দেহ রেখেছিলেন। ওইটা হচ্ছে ওনার পিতৃদেব, মানে বসন্ত কুমার চট্টোপাধ্যায় যাচ্ছে। এখানে হচ্ছে কুমারী বসন্ত কালী যার নামে প্রতিষ্ঠা করেছিলেন। এখানে সেই ওনার বাবার পিতার ছবি, ওনার পিতার ছবি। আর ওই ফটোতে মা প্রথম পুজো করেছিলেন, ওই ফটোটি। সেই শিলামূর্তি মায়ের বুকে থাকতো। পরবর্তীকালে এইখানে এসে মা যখন কুমারী বসন্তকালীকে প্রতিষ্ঠা করে, তখন এখানে রেখেই, আসনে রেখেই মা পুজো করতেন। সেইখান থেকে আজকে এই রূপ ধারণ করেছে সেই শিলামূর্তি। এটা বিরাট রূপ তো, মানে গলায় ঝুলতো যে শিলা, গলায় যে ঝুলতো সেই শিলা আস্তে আস্তে এত বড় স্ফীত হয়ে গেছে। এত বড় স্ফীত হয়ে কি গেছে। করে হলো এটা? কি করে সম্ভব? এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় যে কি করে সম্ভব হয়েছে। এটা তো আস্তে আস্তে দেখছি, জানি না, মায়ের হাত থেকেই মাই যখন করতেন, মা সিঁদুর দিয়ে। আচ্ছা, এই শিলার কোনো একটা রূপ আছে? না, এই শিলার তো এমনি তো এখন তো আর আমি তো, মানে এটা কি কোনো জনি রূপ বা এরকম কিছু মনে হচ্ছে? হ্যাঁ, এটা ছিল আপনার ছোট্ট এরকম একটা জায়গায় একটা, বললেন মৃন্ময়ী মা কালীর মতন। মৃন্ময়ী মা কালী যেরকম তৈরি হয় কিছুটা সেরকম, কিন্তু আদলটা বাইরে হাত পা কিছু ছিল না, কিন্তু জীবের অংশটা যেন বেরিয়ে থাকতো, এরকম একটা এখানে একটা প্রলেপ ছিল। ওই শিলার মধ্যেই প্রলেপটা ছিল। বাস্তবিক রূপ তো এইটাই। হ্যাঁ, এখন বাস্তবিক রূপ এইটাই। ছোট্ট একটি শিলা, সেটা বড় হতে হতে এত বড় স্ফীত হয়ে এত বড় হয়েছে। এত বড় হয়েছে, সেটা আমার পক্ষেও সম্ভব নয় বলা যে কি করে এত বড় স্ফীত হয়েছে বা কি হয়েছে। হয়তো আমাদের আমরা তো অতটা ধার্মিক নয় যে বলতে পারবো এখানে এটাকে ডেসক্রাইব করতে পারবো, কিন্তু আমার মনে হয়, হয়তো আমাদের মনে হয়, সাধারণ মানুষের মনে হয় এটা সিঁদুরের প্রলেপ পড়ে পড়েই হয়েছে। হ্যাঁ, কিন্তু অলৌকিক কথাটা আমি অত বলতে পারবো না। মা গোপালের পূজা করতেন। এটা মায়ের গোপাল ছিল, সেই গোপালেরও পুজো করতেন মা। তবে উনি তান্ত্রিক ছিলেন তো, তার মানে মাতৃসাধক ছিলেন। হ্যাঁ, মাতৃসাধক ছিলেন, কিন্তু গোপালেরও পুজো করতেন। মা কেন কৃষ্ণকালী বলতেন, যার জন্যে দেখুন মা কালীর মূর্তির ডান হাতের যেটা অভয় হাত রয়েছে, সেখানে একটা কৃষ্ণের বাঁশি আপনি দেখতে পাবেন। সেই বাঁশিটি মা কিন্তু, মানে যেহেতু কৃষ্ণকালী মায়ের ছিল, এখানে মায়ের একটা বাঁশিও দেখতে পাচ্ছি হাতে। মায়ের গুরুদেব রামকিঙ্কর ভট্টাচার্যের তিরোভাব উৎসবে এখানে একটা কীর্তনের অনুষ্ঠান হতো, যেখানে মা ওখানে কীর্তন করাতেন। এখানে কালী কৃষ্ণ একসাথেই নাচ করতেন বলতে গেলে। তো সেই হিসাবে মায়ের এটা কৃষ্ণকালী বলা যায়, এবং আমরা মাও বলতেন এটা কৃষ্ণকালী। এরপরে অমিতবাবুর সাথে মা অন্নপূর্ণা প্রতিষ্ঠিত দুর্গা মন্দিরে এলাম। প্রথম দিকে মা নিজেই দুর্গা পূজা করতেন। প্রথম দিকে মা নিজে পুজো করতেন, পরবর্তীকালে
মা বসে থাকতেন। মায়ের অগ্রজ বজরাঙ্গলা চ্যাটার্জি ছিলেন, উনি পুজো করতেন। এটা মায়ের প্রতিষ্ঠা করা মূর্তি। এটা 1972 সালে মা এই দুর্গা পুজো শুরু করেছিলেন, ইংরেজি 1972 সালে। আচ্ছা, আপনাদের ট্রাস্ট বোর্ডটার নাম কি? মা অন্নপূর্ণা রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট। বর্তমানে আমি ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট। মা এই দায়িত্ব দিয়েছেন আমার উপর। মায়ের এক খুব কাছের শিষ্য ছিলেন ডক্টর সমীর মুখার্জি। তো উনি মা ওই শিশুমঙ্গলে থাকতে থাকতে উনি দেহ রেখেছিলেন। উনি হঠাৎ মারা যান। তো ওনার স্ত্রী গেছে দেখতে। ওনার ছেলে সৌরভ সেই সময় মুন্ডক মস্তিষ্ক, মানে মস্তিষ্ক মুন্ডন করা, তো সেই অবস্থায় গেছেন। তো আমরা কেউ ঢুকতে দিচ্ছে না মায়ের যে রুমটাতে ছিলেন, যে না মা হয়তো দেখে কষ্ট পাবেন। তো মা শুয়ে শুয়েই চোখ মুজেই বলছেন, ভারতী এসেছিস? ডক্টর সমীর মুখার্জির স্ত্রী ছিলেন ভারতী মুখার্জি। তো ভারতী এসেছিস? তো ভারতী তখন দরজা দিয়ে ঢুকে বলছেন, মা আমি কাকে নিয়ে থাকবো? তো তুমি সৌরভকে নিয়ে থাকবে, সৌরভ হচ্ছে ওর ছেলে। তো মা অন্তর্যামী ছিলেন, ভেতর থেকে বুঝতে পারতেন যে হ্যাঁ মায়ের অতি কাছের লোক মারা গেছে। পশ্চিম বর্ধমানের লাউদুবার নিকটেই বালিজুড়ি গ্রামে মা অন্নপূর্ণার আশ্রমে পুণ্যার্থী ভক্ত শিষ্যদের থাকার জন্য সুব্যবস্থা আছে গেস্ট হাউস এবং অন্যান্য সুবিধা। দর্শক বন্ধুরা, আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা প্রতিবেদনটি লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের জন্য বেল আইকন টিপবেন।